নিউ মহামায়া কেবিনের একটি চেয়ার দখল করে হাফ কাপ চা আর আলুর চপ অর্ডার দিয়ে নিকুঞ্জ সাহা একবার চারদিকে চোখ বুলিয়ে নিল। তার চেনা পরিচিতের কেউ এসেছে কি? হ্যাঁ, এসেছে বই কি। ওই তো রসিক বাবু, আর ওই যে শ্রীধর। পঞ্চানন এখনো আসেনি, তবে মিনিট দশেকের মধ্যে এসে যাবে নিশ্চয়ই। যত বেশি চেনা লোক আছে ততই ভালো। চেনা লোক চিনতে না পারলে তবেই না ছদ্মবেশের সার্থকতা। অবশ্যই এখনো পর্যন্ত সবকটা ছদ্মবেশী আশ্চর্য রকম সফল হয়েছে। আজকে তো তাও দাড়ির আবরণ রয়েছে, মুখের অর্ধেকটা অংশই ঢাকা। বয়সও বাড়িয়ে নিয়েছে নিকুঞ্জ, অন্তত বছর 25। গতকালের মেকআপ ছিল একটি ছোট্ট প্রজাপতি মার্কা গোপ, আর সেই সঙ্গে প্লাস্টিসিনের সাহায্যে নাকের শেপটা বদলান। কিন্তু হাবভাব, হাঁটা চলা, গলার স্বর এমনই চতুরভাবে পাল্টে নিয়েছিল নিকুঞ্জ যে তার 10 বছরের আলাপি পঞ্চানন ভূঁই তার কাছ থেকে দেশলাই ধার নেওয়ার সময়ও তাকে চিনতে পারেনি। নিকুঞ্জ অসম সাহসের সঙ্গে কয়েকটা কথাও বলে ফেলেছিল। আপনি ওটা রাখতে পারেন, আমার কাছে আর একটা দেশলাই আছে। পঞ্চানন গলার স্বর শুনেও চেনেনি। একেই বলে আর্ট। নিকুঞ্জ সাহার আর সব শখ চলে গিয়ে এটাই পোক্তভাবে রয়ে গেছে। শুধু রয়ে গেছে না, উত্তরোত্তর বেড়ে গিয়ে শখটা নেশায় পরিণত হয়েছে। তার হাতে এখন সময়ও অঢেল। আগে একটা চাকরি ছিল কলেজ স্ট্রিটে ওরিয়েন্ট বুক কোম্পানিতে, সে ছিল সেলসম্যান। সম্প্রতি তার এক জ্যাঠামশাই শেয়ার মার্কেটে অনেক টাকা করে গত হয়েছেন। তার নিজের সন্তান ছিল না, স্ত্রীও মারা গেছেন 72-তে। নিকুঞ্জকে তিনি উইল করে যে টাকাটা দিয়ে গেছেন তার ব্যাংকের সুদ হয় মাসে 750। কাজেই সেলসম্যানের চাকরিটা সে অক্লেশে ছাড়তে পেরেছে। এই জ্যাঠাই বলতেন, বই পড়ো নিকুঞ্জ, বই পড়ো। বই পড়ে না শেখা যায় এমন জিনিস নেই। স্কুলের দরকার হবে না, মাস্টারের দরকার হবে না, স্রেফ বই। লোকে এরোপ্লেন চালাতে শিখেছে বই পড়ে, কথাও শুনেছি। জ্যাঠা নিজে বই পড়ে 2টি জিনিস শিখেছিলেন, হাত দেখা আর হোমিওপ্যাথি। দুটোই তিনি বেশ ভালোভাবে রপ্ত করেছিলেন বলে জানা যায়। নিকুঞ্জ তাঁর কথা মেনে নিয়ে এই বই পড়ে শিখেছিল চামড়ার কাজ আর ফটোগ্রাফি। মাস 6 আগে কলেজ স্ট্রিটের ফুটপাতে মেকআপ সম্বন্ধে একটা মোটা আমেরিকান বই দেখে সে কেনার লোভ সামলাতে পারেনি। সেইতে পড়ে এই নতুন শখটা তাকে পেয়ে বসে। অথচ মেকআপের যেটা আসল জায়গা, থিয়েটার, সে সম্বন্ধে নিকুঞ্জর কোনো উৎসাহই নেই। একবার মনে হয়েছিল এ তো বেশ নতুন জিনিস শেখা হলো, এর থেকে একটা উপরি রোজগারের রাস্তা ধরলে কেমন হয়। নবনট্য কোম্পানির ভুলু ঘোষের সঙ্গে নিকুঞ্জর কিছুটা আলাপও ছিল। দুজনেই ইস্ট বেঙ্গল ক্লাবের মেম্বার, সেই সূত্রেই আলাপ। আমার স্ট্রিটে ভদ্রলোকের বাড়ি গিয়ে কথাটা পারতে ভুলু ঘোষ বললে, আরে বেশ তো আছো নিকুঞ্জ, আবার থিয়েটার লাইনে আসার ইচ্ছে হলো কেন? আর আমাদের কোম্পানির কথা যদি বলো, সেখানে অপরেশ দত্তকে সরিয়ে তুমি তার জায়গায় বসবে কি করে? সে লোক আজ 36 বছর ধরে মেকআপ করছে, পুরো আর্টটি তার নোকে ডগায়। তোমার 6 মাসের বিদ্যে শুনলে সে তো তোমার দিকে চাইবেই না, কথা বলা তো দূরের কথা। না হ্যাঁ, ওসব তুমি ভুলে যাও। সুখে যখন আছো তখন ভূতের কিল ভোগ করবে কেন সাধ করে ভাই? নিকুঞ্জ সেই দিনই পেশাদার মেকআপের চিন্তা মন থেকে মুছে ফেলে দেয়। তাহলে মেকআপ শিখে করবে কি সে? কার মেকআপ করবে? চুল ছাঁটার সেলুনের মতো তো মেকআপের সেলুন খোলা যায় না, যেখানে লোক পয়সা দিয়ে নিজের চেহারা পাল্টে নিতে আসবে। তখনই নিকুঞ্জর মনে হয়, কেন আমার নিজের চেহারা কি দোষ করলো? সত্যি বলতে কি, তার নিজের চেহারায় কয়েকটা সুবিধে আছে, যাকে বলে ন্যাচারাল অ্যাডভান্টেজেস। নিকুঞ্জর সবই মাঝারি। সে না লম্বা না বেটে, না কালো না ফর্সা, না চোখা না ভোঁতা। যে না খাড়া তাকে ভোঁতা করা যায় না, যে বেশি লম্বা তাকে বেটে করা যায় না, যে বেশি কালো তাকে ফর্সা বানাতে হলে যে পরিমাণ রঙের প্রলেপ লাগে তাতে মেকআপ ধরা পড়ে যেতে বাধ্য। 2 দিন ধরে আয়নায় নিজের চেহারাটা স্টাডি করে নিকুঞ্জ তাই স্থির করলো যে মেকআপ সে নিজেকেই করবে, নিজের চেহারার উপরেই চলবে তার যত এক্সপেরিমেন্ট। কিন্তু তারপর এই মেকআপের উদ্দেশ্যটা হবে কি? উদ্দেশ্য হবে 2টি। 1, নিজের শিল্প চাতুরীকে পারফেকশনের সবচেয়ে উঁচু স্তরে নিয়ে যাওয়া, এবং 2,
লোকের চোখে ধুলো দেওয়ার আনন্দ উপভোগ করা। বই কেনার দিন সাতেকের মধ্যেই নিকুঞ্জ মেকআপের সরঞ্জাম কিনতে শুরু করে। বইয়েতেই সে জেনেছে যে ম্যাক্স ফ্যাক্টর কোম্পানির প্যানকেক মেকআপের মাহাত্ম্যের কথা। সে জিনিস আমেরিকায় তৈরি হয়, কলকাতায় আসে না। অথচ দিশি রঙে নিখুঁত মেকআপ সম্ভব নয়। নিকুঞ্জকে তাই যেতে হলো প্রতিবেশী ডাক্তার বিরাজ চৌধুরীর কাছে। এই ডাক্তার চৌধুরী একবার নিকুঞ্জর জন্ডিস সারিয়ে দিয়েছিলেন। এর ছেলে আমেরিকায় পড়াশোনা করে। নিকুঞ্জ খবর পেয়েছে সে বোনের বিয়েতে শিগগিরই দেশে আসছে। ডাক্তারবাবুর কাছে গিয়ে নিকুঞ্জ ভনিতা না করে সোজাসুজি বলল, দেখুন, আপনার ছেলে যদি একটা জিনিস আমার জন্য আনতে পারে, ও এলেই আমি দামটা দিয়ে দেব। কি জিনিস? কিছু রং, মেকআপের রং। আমি নাম লিখে এনেছি, এখানে পাওয়া যায় না, বুঝলেন? বেশ, তো আপনি ডিটেলটা দিয়ে দিন, আমি ওকে পাঠিয়ে দেবো। ম্যাক্স ফ্যাক্টরের রং এসে যায় 3 সপ্তাহের মধ্যেই। তার আগেই অবশ্য বাকি সব জিনিস কেনা হয়ে গেছে। তুলি, স্পিরিট গাম, ভরু আঁকার কালো পেন্সিল, ফোকলা দাঁত করার জন্য কালো এনামেল পেইন্ট, পাকা চুল করার জন্য সাদা রং, পরচুলা লাগানোর জন্য সূক্ষ্ম নাইলনের নেট। এছাড়া কিনতে হয়েছে বেশ কিছু আলগা চুল, যা ওই সূক্ষ্ম নেটের উপরে একটা করে বসিয়ে নিকুঞ্জ নিজে হাতে তৈরি করে নিয়েছে 20 রকমের গোঁপ, 20 রকমের দাড়ি আর 20 রকমের পরচুলা। রুক্ষ, মসৃণ, সোজার, ঢেউ কেলানো, কাফরিদের মতো পাকানো, কোনো রকম চুল বাদ নেই। কিন্তু শুধু মুখ পাল্টালেই তো হলো না, সেই সঙ্গে পোশাক না বদলালে চলবে কি করে? নিকুঞ্জর 7 দিন লেগেছে নিউ মার্কেট, বড় বাজার আর গ্র্যান্ড স্ট্রিট ঘুরে নিজের মাপ অনুযায়ী পোশাক জোগাড় করতে। রেডিমেড আর কটা জিনিস পাওয়া যায়, তাই দর্জিকে দিয়েও বেশ কিছু পোশাক করিয়ে নিতে হয়েছে। আর শুধু জামা কাপড় তো নয়, পরিধেয় সবকিছুই। 7 রকমের চশমা, 12 রকম চটি, জুতো, স্যান্ডেল, 10 রকম টুপি, তার মধ্যে দারোগার টুপিও বাদ যায় না। পাগড়ির জন্য 5 রকম কাপড়, 5 রকম হাত ঘড়ি। শিখদের হাতের লোহা, তাগা, তাবিজ, মাদুলি, পৈতে, বোষ্টমের মালা, শাক্তের রুদ্রাক্ষ, ওস্তাদের কানে পরার নকল হিরে, কিছুই বাদ যায়নি। আর কিনতে হয়েছে একটা বড় আয়না, আর তার ফ্রেমে বসানোর জন্য জোরালো বাল্ব। লোডশেডিং এ যাতে কাজ বন্ধ না হয়ে যায়, তার জন্য একটা ছোট জাপানি জেনারেটরও কিনতে হয়েছে নিকুঞ্জকে। চাকর নিতাইকে সে শিখিয়ে দিয়েছে সেটা কি করে চালাতে হয়। কাজ শুরু হয় 16ই অগ্রহায়ণ। তারিখটা নিকুঞ্জ ডায়েরিতে লিখে রেখেছে। সকাল 8টা থেকে শুরু করে বিকেল 4:30 মেকআপ শেষ হয়। মোটামুটি মধ্যবিত্ত শ্রেণীর লোকেরই মেকআপ নিতে হবে, সেটা নিকুঞ্জ আগেই ঠিক করে রেখেছিল। রাস্তার ভিখিরি বা কুলি মজুর সেজে তো লাভ নেই, কারণ মেকআপ উতরেছে কিনা সেটা পরীক্ষা হবে নিউ মহামায়া কেবিনে। সেখানে বসে চা খেতে পারে এমন লোক তো হওয়া চাই। প্রথম দিনই বাজি মাত। ঘন কালো ভরু আর তার সঙ্গে মানানসই ঘন কালো ঝুপ ও গোঁপ বিশিষ্ট মুক্তার সেজেছিল নিকুঞ্জ। সাদা প্যান্ট ও বহু ব্যবহৃত কালো মুক্তারি কোট, হাতে একটা পুরনো ব্রিফকেস, পায়ে শুকতলা হয়ে যাওয়া কালো শু আর এলাস্টিক বিহীন সাদা মোজা। তারই টেবিলে এসে বসলো পঞ্চানন। নিকুঞ্জ যতক্ষণ চা খেয়েছে তার বুকের ধুকপুকানি চলেছে সমানে। কিন্তু সামনে বসা অচেনা সাধারণ মানুষ সম্বন্ধে একজন লোক যে কত কম কৌতূহলী হয়, বিশেষত সে লোকের যদি অন্যদিকে মন থাকে, সেটা নিকুঞ্জ সেদিন বুঝেছে। পঞ্চানন তার দিকে দেখেও দেখেনি। বাঁ হাতে রেস বুকের পাতা উল্টে দেখেছে, আর ডান হাতে চামচ দিয়ে অমলেট ছেড়ে খেয়েছে। এই বয়, বিলটা নিয়ে এসো। নিকুঞ্জ যখন বয়ের কাছে বিল চাইল, তখনও পঞ্চাননের দৃষ্টি ঘুরল না তার দিকে। এই এক অদ্ভুত অভিজ্ঞতা, অদ্ভুত আনন্দ। নিকুঞ্জ সেদিনই বুঝেছিল যে আজ থেকে এটাই হবে তার জীবনের একমাত্র অকুপেশন। সেদিন বাড়ি ফিরে একটা মজা হলো। এটা যে হবে সেটা আগেই বোঝা উচিত ছিল, কিন্তু নিকুঞ্জর খেয়াল হয়নি। শশীবাবু থাকেন একতলার সদর দরজার পাশের ফ্ল্যাটে। তার বসার ঘর থেকে কে ঢুকছে না ঢুকছে দেখা যায়। নিকুঞ্জ ফিরেছে 7:15। লোডশেডিং হয়নি বলে দরজার সামনের প্যাসেজে আলো ছিল। মোক্তার নিকুঞ্জ ঢুকতেই শশীবাবুর হাঁ খেলো। কাকে যাই? নিকুঞ্জ থামলো, তারপর শশীবাবুর দরজার দিকে এগিয়ে গেল। এবার তারা মুখোমুখি। শশীবাবু আবার বললেন, কাকে খুঁজছেন মশাই? নিকুঞ্জ সাহা কি এই বাড়িতে থাকে? আগে হ্যাঁ, ওই দোতলা সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে ঘর।
উত্তরটা দিয়ে শশীবাবু ঘুরে গেলেন। আর সেই ফাঁকে এক টানে গোপ ভুরু খুলে ফেললো নিকুঞ্জ। বলল, একটা কথা ছিল, বলুন। বলেই নিকুঞ্জর দিকে ফিরে শশীবাবুর চোখ ছানা বড়া হয়ে গেল। সে কি, এই যে নিকুঞ্জ? নিকুঞ্জ শশীবাবুর ঘরে ঢুকে গেল। একে ব্যাপারটা জানানো দরকার। বাড়ির অন্তত একজন জানলে ক্ষতি নেই, বরং সুবিধেই হবে। শুনুন শশীদা, আমি এবার থেকে মাঝে মাঝে এরকম মেকআপ নিয়ে ফিরবো, বুঝলেন? কোনোদিন ডাক্তার, কোনোদিন মুক্তার, কোনোদিন শিখ, কোনোদিন মারোয়ারি, বুঝছেন? বেরোবো হচ্ছে বিকেলে, ফিরবো সন্ধে। আপনার ঘরে এসে মেকআপটা খুলে ফেলবো। ব্যাপারটা আমার আর আপনার মধ্যেই থাকুক, কি বলেন? কিন্তু হঠাৎ এই উদ্ভট শখ কেন? থিয়েটার আর না না না, থিয়েটার নয়, এটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। আপনাকে কনফিডেন্সে নিচ্ছি কারণ আপনি বুঝবেন ব্যাপারটা। মোট কথা, আপনি আর ছড়াবেন না ব্যাপারটা, এইটা কিন্তু আমার রিকোয়েস্ট। শশীবাবু সজ্জন ব্যক্তি, পাড়ার বঙ্কিম পাঠাগারের লাইব্রেরিয়ান, নিজেও বইয়ের পোকা। নিকুঞ্জর কথায় রাজি হয়ে গেলেন। বললেন, কোনো বদমতলব নেই যখন বলছো, তখন আর কি। কত লোকের তো কত রকম শখই থাকে। কাজটা মেহনতের ও সময় সাপেক্ষ, তাই সপ্তাহে 2 দিনের বেশি মেকআপ নেওয়া চলবে না। এটা নিকুঞ্জ আগেই বুঝেছিল। তবে বাকি সময়টা সদ্ব্যবহার করতে বাধা নেই। নিকুঞ্জ সেই সময়টা শহরে ঘুরে বেড়িয়ে লোকজন স্টাডি করে। নিউ মার্কেট যে ব্যাপারে একটা স্বর্ণ খনি, সেটা একদিন গিয়েই বুঝেছে। তাছাড়া খেলার মাঠ, হিন্দি সিনেমার কিউ, এসব তো আছেই। ইন্টারেস্টিং টাইপের লোক দেখলেই নিকুঞ্জ খাতায় নোট করে নেয়। এমনকি কোনো ছুতো করে সে লোকের সঙ্গে 2 কথাও বলে রাখে। নমস্কার, কটা বাজলো দাদা? আমার ঘড়িটা আবার 6:30। অথবা, আচ্ছা, এখান থেকে গড়িয়াহাট যেতে কত নম্বর বাস ধরবো বলতে পারেন? এই 13 নম্বরটা পাবেন, 5 মিনিট পরেই আসবে। এ ধরনের প্রশ্নেও যথেষ্ট কাজ হয়। যেদিন মেকআপ থাকে না সেদিন বিকেলে সে স্বাভাবিক বেশি চলে যায় মহামায়া কেবিনে। যে 3-4 জন আলাপি আসে তাদের সঙ্গে গল্পগুজব করে রাজা উজির মেরে যথাসময় ফিরে আসে তার বৃন্দাবন বসাক লেনের ফ্ল্যাটে। ছোকরা চাকর নিতাই অবশ্য বাবুর ব্যাপারটা জানে, বাবুর কাণ্ড কারখানা দেখে এবং রীতিমতো উপভোগ করে। তবে চাকরটি যে খুব বুদ্ধিমান তা বলা চলে না। চিনতে পারছিস? হ্যাঁ, মারবো এক থাপ্পড়। তোর বাবু বলে চিনতে পারছিস? আপনি তো বাবু বটেই, সে তো জানি। এই, তোর বাবুর এরকম গোপ, হ্যাঁ? এরকম টাক, এরকম পোশাক পরে তোর বাবু? হ্যাঁ, এরকম চশমা পরে, কাঁধে এরকম চাদর নেয় নাকি? ছাড়, তুই বুঝবি না, এটা আর্ট। নিতাই হাসি মুখ করে দাঁড়িয়ে থাকে দরজায় হেলান দিয়ে। নিকুঞ্জ বুঝতে পারে মাথা মোটা লোকেদের জন্য তার এই ছদ্মবেশ নয়। তারা এর আর্ট কোথায় তা ধরতে পারবে না। কিন্তু শুধুমাত্র 3 জন কি 4 জন বন্ধু ঠকিয়েই কি তার কাজ শেষ? এই প্রশ্নটা কদিন থেকেই নিকুঞ্জকে ভাবিয়ে তুলেছে। সে বুঝেছে যে তার আকাঙ্ক্ষা ঊর্ধ্বগামী পথ নিতে চাইছে। তার আর্টের দৌড় কতটা সেটা জানার একটা গোপন বাসনা মাথা উঁচিয়ে উঠছে। সেই বাসনা চরিতার্থ করার একটা সুযোগ এসে গেল কয়েকদিনের মধ্যেই। শশীবাবুর ঘরেই কথা হচ্ছিল এই ফ্ল্যাট বাড়ির কয়েকজন বাসিন্দার মধ্যে। নিকুঞ্জ সেখানে উপস্থিত। ভুজঙ্গবাবু একটু আধটু ধর্ম চর্চা করেন। তার মধ্যে প্রাণায়াম, কুম্ভক, রেচক, নাক দিয়ে জল টানা এসব আছে। গুজব শোনা যায় তিনি নাকি সন্ন্যাসী হতে হতে সংসারী হয়ে পড়েন। তবে অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গে আলাপ আছে তাঁর। কেদার, বদ্রী, কাশী, কামাখ্যা সব ঘোরা আছে কুন্ডু স্পেশালি। তিনিই বললেন তারাপীঠে এক তান্ত্রিক সাধু এসে আস্তানা গেড়েছেন, যার ক্ষমতা নাকি পৌরাণিক সাধুদের হার মানায়। নামটা কি বললেন? জিজ্ঞেস করলো ব্যাংকের চাকুরে হরবিলাস। নাম বলিনি। বিরক্তভাবে বললেন ভুজঙ্গবাবু। রাগলে এর ভুরু ওপরে ওঠে, ফলে চশমা নাক দিয়ে হড়কে নিচে নেমে যায়। হেঁচকি বাবা কি? প্রশ্ন করলো হরবিলাস। হেঁচকি বাবা নামে একজন সাধুর কথা কাগজে বেরিয়েছিল বটে। ইনি নাকি ভক্তদের সামনে কথা বলতে বলতে হঠাৎ এমন হেঁচকি তোলেন যে মনে হয় অন্তিম কাল উপস্থিত, কিন্তু পরক্ষণেই সামলে নিয়ে এমন ভাব করেন যেন কিছুই হয়নি। অথচ উপস্থিত ডাক্তারেরাও বলেছেন এ হেঁচকি মরণ হেঁচকি ছাড়া কিছুই না। ভুজঙ্গবাবু ডান হাতের তর্জনী দিয়ে চশমা নাকের উপর ঠেলে তুলে জানালেন সাধুর নাম কালিকানন্দ স্বামী। এই যাবেন নাকি? জিজ্ঞেস করলেন ইন্স্যুরেন্সের দালাল তনয় বাবু। আপনি জানতো আমিও ঝুলে পড়তে পারি আপনার সঙ্গে। সাধু দর্শনে বেশি একটা হয়, এই কলকাতার এই হোলসেল নোংরামি না আর ভালো লাগে না।
ভুজঙ্গবাবু বললেন তিনি যাবেন বলেই স্থির করেছেন। নিকুঞ্জ আর কিছু না বলে দোতলায় নিজের ঘরে চলে গেল। তার ধমনীতে রক্ত যে বেশ দ্রুত চলাচল শুরু করেছে সেটা সে বেশ বুঝতে পারছে। তান্ত্রিক সাজতে হলে কি কি জিনিস লাগে, কি কি তার কাছে আছে এবং কি কি জোগাড় করতে হবে সেটা জানা চাই। তাক থেকে বঙ্কিম গ্রন্থাবলী নিয়ে কপালকুণ্ডলার তান্ত্রিকের বর্ণনাটায় একবার চোখ বুলিয়ে নিল নিকুঞ্জ। আজও এ বর্ণনার কোনো পরিবর্তন হয়নি। সাধু সন্ন্যাসীদের চেহারা পৌরাণিক যুগে যেমন ছিল আজও তেমনই আছে। নিকুঞ্জ একবার বেনারস গিয়েছিল। দশাশ্বমেধ ঘাটে গিয়ে মনে হয়েছিল যে প্রাচীন ভারতবর্ষের চেহারাটা এই একটা জায়গায় ধরা রয়েছে। নিকুঞ্জর প্ল্যান ঠিক হয়ে গেল। তারাপীঠ হলো বীরভূম। রামপুরহাটে নিকুঞ্জর এক খুড়তুতো ভাই থাকে। সেইখানে সে চলে যাবে তান্ত্রিক মেকআপের সরঞ্জাম নিয়ে। তারপর সেখান থেকে তৈরি হয়ে নিয়ে হাজির হবে তারাপীঠে। তারপর হবে পরীক্ষা। সাধু বাবাজিদের মধ্যে সে বেমালুম মিশে যেতে পারে কিনা সেইটে তাকে দেখতে হবে। ভুজঙ্গবাবুরাও সেখানে থাকবেন। তারাও তার ছদ্মবেশ ধরতে পারেন কিনা দেখা যাবে। মেকআপের অধিকাংশ জিনিসই নিকুঞ্জ ছিল, কেবল হাতে নেওয়ার যষ্টি, চিমটে আর কমন্ডলু ছাড়া। ঝাঁকড়া চুল আছে একটা, সেটাকে জটায় পরিণত করতে হবে। ও হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ভুজঙ্গবাবু সপরিবারে বুধবার রওনা দিচ্ছেন খবর পেয়ে নিকুঞ্জ মঙ্গলবার বেরিয়ে পড়ল। ভাই সন্তোষকে আগেই খবর দেওয়া ছিল, যদিও কেন যাচ্ছে সেটা নিকুঞ্জ জানায়নি। ভাইয়ের বয়স 22, বাবা মারা গেছেন গত বছর। তিনি ছিলেন রামপুরহাটে পূর্ণিমা টকিজের মালিক। এখন সন্তোষই মালিকানা ভোগ করছে এবং হিন্দি ছবি দেখিয়ে পয়সাও কামিয়েছে মন্দ না। হয়তো হিন্দি ছবি দেখার জন্যই সে নিকুঞ্জর প্ল্যানের মধ্যে একটা দারুণ অ্যাডভেঞ্চারের গন্ধ পেল। বলল, তোমার কোনো চিন্তা নেই নিকুঞ্জদা, আমার গাড়িতে করে সোজা নিয়ে গিয়ে তোমাকে একেবারে শ্মশানের মুখে নামিয়ে দেব। নিকুঞ্জর খেয়াল ছিল না যে তারাপীঠের শ্মশানই হচ্ছে মন্দির, আর শ্মশানেই যত সাধুদের আস্তানা। সন্তোষ বলাতে মনে পড়ল তারাপীঠের বিখ্যাত সাধু বামা খ্যাপা তো শ্মশানেই সাধনা করতেন। ঠিক কথা। বৃহস্পতিবার দিন ভোর থেকে মেকআপ শুরু করে দিল নিকুঞ্জ। দাড়ি গোপ জটা লাগানোর সঙ্গে সঙ্গে তার পরিচয়ের লোক পেল। তারপর কপালে চন্দনের প্রলেপ আর লাল ফোঁটা দিয়ে গলায় 3 গাছি বড় বড় রুদ্রাক্ষের মালা পরে গায়ে গেরুয়া বস্ত্র চাপানোর সঙ্গে সঙ্গে সন্তোষ তড়াক করে লাফিয়ে উঠে ঢিপ করে এক প্রণাম করলো নিকুঞ্জকে। এই পায়ের ধুলো দাও নিকুঞ্জদা। উফ নিকুঞ্জদা, এ যা হয়েছে না! আরে কার বাপের সাধ্যি তোমাকে চেনে? নেহাত তোমার সামনে দাঁড়িয়ে আছি বলে, নইলে আমিও বমকে যেতুম। এই কমাসে হাত পেকেছে, তাই দুপুর 2:30টার মধ্যে মেকআপ হয়ে গেল। চিমটে কমন্ডলু নতুন কেনা, তাই তাদেরও একটু মেকআপ করে পুরনো করে নেওয়া হলো। 4টের মধ্যে সম্পূর্ণ তৈরি নিকুঞ্জ সাহা ওরফে ঘনানন্দ মহারাজ। একটা নাম না দিলে চলে না, যদিও নিকুঞ্জ মাঝে মাঝে বম বম ছাড়া কথা বলবে না বলেই স্থির করেছে। সাধুরা অন্য জগতের মানুষ, সাধারণ মানুষের সঙ্গে তাদের কথা বলতে হবে এমন তো কোনো কথা নেই। নামটা দরকার হচ্ছে সন্তোষের জন্য। সেই বলেছে, নিকুঞ্জদা, এই তুমি যখন গাড়ি থেকে নামবে লোকে তো ঘিরে ধরবেই, তখন যদি জিজ্ঞাসা করে কে, তার জন্য একটা নামের দরকার। ঘনানন্দ দিব্যি গম্ভীর নাম। সন্তোষ এখন নিশ্চিন্ত। সন্তোষ সচরাচর নিজেই গাড়ি চালায়, কিন্তু এবার সে একটা ড্রাইভার সঙ্গে নিল। বলল, এই যে শোনো, আমাকে সাধু বাবার সঙ্গে একটু ঘোরাঘুরি করতে হবে, গাড়িটা কিন্তু তোমার জিম্মায় থাকবে। একটা কথা নিকুঞ্জ সন্তোষকে না বলে পারল না। এই শোন, ওখানে পৌঁছানোর পর আমি কিন্তু একা হয়ে যেতে চাই। আমার লক্ষ্য হবে কালিকানন্দ। তার আশেপাশে আরো 5 জন সাধু বাবা কি থাকবে না? নিশ্চয়ই থাকবে। আমি বরং সেই দলে গিয়ে ভিড়বো, বুঝলি? তুই এক কাজ করিস, আলগা থেকে ভক্তদের দলে গিয়ে বসে পড়িস, কেমন? তোমার কোনো চিন্তা নেই নিকুঞ্জদা। সন্তোষের গাড়ি যখন তারাপীঠ শ্মশানে পৌঁছলো তখন সূর্য ডুবতে আরো আধ ঘন্টা বাকি। আর 5টা পীঠস্থানের মতো এখানেও লোকের ভিড়, পান্ডার ভিড়। পথের দুধারে লাইন করা দোকানে গাঁদা ফুল, আবির, কুমকুম, বই, ক্যালেন্ডার, চা, বিস্কুট, তেলে ভাজা, মাছি বসা, জিলিপি ইত্যাদি সবই রয়েছে। নিউ মহামায়া কেবিনের পর নিকুঞ্জর এখানে এসে এক আশ্চর্য নতুন অভিজ্ঞতা হলো। গেরুয়া পরা লোক দেখলেই লোকের মনে কি যে একটা ভক্তির ভাব জেগে ওঠে, সে এক আশ্চর্য ব্যাপার। গাড়ি থেকে নামা মাত্র নিকুঞ্জ দেখলো
যে গড় করা শুরু হয়ে গেছে। ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষ কেউ বাদ নেই। আপনা থেকেই আশীর্বাদের ভঙ্গিতে নিকুঞ্জর হাতটা উঠে সামনের দিকে এগোতে শুরু করলো। জয় হোক, জয় হোক, জয় হোক মা, জয় হোক, বাবা জয় হোক। শেষে এমন হলো যে হাত টেনে নেওয়ার অবসর নেই। পাশে সন্তোষ না থাকলে তাকে বোধহয় এক জায়গাতেই আটকে পড়তে হতো। আরে 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 শুনুন না, শুনুন না, আরে দাদা এই যে সরে চলুন, যেতে দিন, এই যে মা একটু পথটা ছেড়ে দিন, এই পথ দিন আমাদের। এই করে সন্তোষ কোনো মতে একটা অপেক্ষাকৃত জনবিরল জায়গায় নিয়ে গিয়ে ফেলল নিকুঞ্জকে। এখানে চারদিকে সাধুর অভাব নেই, ফলে আলাদা করে নিকুঞ্জের দিকে লোকের দৃষ্টি পড়ার কোনো কারণ নেই। এদিক ওদিক চোখ ঘুরিয়ে নিকুঞ্জ দেখল যে কিছু দূরে একটা বট গাছের নিচে একটা ভিড় দেখা যাচ্ছে। গেরুয়া ছাড়াও অন্য রং রয়েছে সেখানে। সন্তোষ বলল, আপনি একটু দাঁড়ান, আমি দেখে আসছি ওইখানেই কালিকানন্দ বসেছেন কিনা। ওর সামনে আপনাকে পৌঁছে দিয়ে তবে আমার কাজ শেষ। আমি কিন্তু আপনাকে চোখে চোখে রাখবো, তারপর যখন যাওয়ার ইচ্ছে হবে তখন আমাকে ইশারা করলেই আমি বুঝে যাব। সন্তোষ দেখে এসে ফিসফিস করে জানালো, ওই ভিড়টা কালিকানন্দের জন্যই বটে। আপনি সোজা এগিয়ে যান নিকুঞ্জদা, কুছ পরোয়া নেই। পরোয়া নিকুঞ্জর এমনিতেও নেই। সে এখানে এসে অব্দি অত্যন্ত সহজ বোধ করছে, সেই সঙ্গে একটা পরম তৃপ্তির ভাব। মেকআপে তার জুড়ি কেউ নেই, সে বিশ্বাসটা তার মনে আজ পাকা হয়েছে। নিকুঞ্জ এগিয়ে গেল ভিড়ের দিকে। পথে দু একজন গড় করল। নিকুঞ্জ যথারীতি হাত বাড়িয়ে আশীর্বাদ করল। জয় হোক, মাও মাথায় সিঁদুতে সিঁদুর নেই কেন? স্বামীর অমঙ্গল হবে। বাচ্চা আর একটু এগিয়ে যেতেই সে দেখতে পেল কালিকানন্দকে। বাঘের মতো চেহারা বটে, এবং বাঘ ছালের উপরেই বসেছেন তিনি। আর সেই সঙ্গে চোখের দৃষ্টিতেও মণিকে ঘিরে যে সাদা অংশ, সেটা সাদা নয়, গোলাপি। গাঁজা খাওয়ার ফল কি? হতেও পারে। ভক্তের সংখ্যা 50-60-এর বেশি নয়, তবে একজন দুজন করে ক্রমেই বাড়ছে। ওই তো ভুজঙ্গবাবু আর তাঁর স্ত্রী তনয়বাবু নিশ্চয়ই আছেন ভিড়ের মধ্যে। ভুজঙ্গবাবুরা মনে হয় বেশ সকাল সকাল এসেছেন, কারণ তাঁদের স্থান ভক্তদের একেবারে প্রথম সারিতে। কালিকানন্দের দুপাশে এবং পেছনে 10-12 জন গেরুয়াধারী বসেছেন। তাদের সকলেরই গোঁপ, দাড়ি, জটা, রুদ্রাক্ষের মালা সর্বাঙ্গে ভস্য। অর্থাৎ নিকুঞ্জের সঙ্গে তাদের চেহারার তফাৎ করা প্রায় অসম্ভব। নিকুঞ্জ ভিড়ের পেছন দিয়ে এগিয়ে গেল সাধুদের দলের দিকে। নিকুঞ্জের দৃষ্টি গেল সাধু বাবার দিকে। কালিকানন্দ তার দিকেই চেয়ে আছে, এক দৃষ্টে, রাঙা চোখে। অন্যান্য সাধু আর ভক্তদের দৃষ্টিও তার দিকে। এবার কালিকানন্দের উদাত্ত কণ্ঠে প্রশ্ন এলো, বাবাজির ভেগ ধরা হয়েছে? গেরুয়া পড়লেই সাধু হয়? গলায় মালা পড়লেই সাধু? গায়ে ছাই মাখলেই সাধু? তোর স্পর্ধা তো কম না। তোর জটা ধরে যদি টান দি তখন কি হবে? কোথায় যাবে তোর সাধুগিরি? চোখের পলকে সন্তোষ হাজির নিকুঞ্জের পাশে। আর নয় দাদা, সোজা গাড়িতে আর নয়, চলুন চল 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 চল। নিকুঞ্জের সমস্ত দেহ অবশ, কিন্তু তাও পালানো ছাড়া পথ নেই। সন্তোষের কাঁধে ভর করে প্রায় চোখ বন্ধ করে সে রওনা দিল শ্মশানের গেটের উদ্দেশ্যে। কান তো খোলা, তাই কালিকানন্দের শেষ কথাগুলো না শুনে পারল না। এই ভণ্ডামির ফল কি হবে তা জানো তুমি, নিকুঞ্জ সাহা? কলকাতায় পৌঁছে বাসা বদল করতে হলো। আর এ তল্লাটেই নয়, ভুজঙ্গবাবুর সামনে ঘটেছে ঘটনাটা। তিনি এসেই হাটে হাঁড়ি ভাঙবেন। তখন আর টিটকিরিতে কান পাতা যাবে না। ভবানীপুরে কাঁসারিপাড়া লেনে একটা ফ্ল্যাট পাওয়া গেল ভাগ্যক্রমে। ফ্ল্যাট মানে 1.5খানা ঘর, ভাড়া 250 টাকা। বাপরে বাপ, তান্ত্রিকের কি তেজ, কি অন্তর্দৃষ্টি! পাদ্রী, পুরুত, মোল্লা, দরবেশ, এই সব মেকআপের যা সরঞ্জাম ছিল নিকুঞ্জর কাছে, সব বাক্স থেকে বার করে নিয়ে কাছেই আদি গঙ্গার জলে ফেলে দিল সে। 3 হপ্তাহ গেল আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে।
ইতিমধ্যে নতুন পাড়ার আলাপি হয়েছে দু একজন। এখানেও রয়েছে বাড়ি থেকে আধ মাইলের মধ্যে বড় রাস্তায় একটি রেস্তোরাঁ, নাম পরাশর কেবিন। এখানে কেউই জানে না নিকুঞ্জের কলঙ্কময় ইতিহাস। তারকবাবু, নগেন মাস্টার, শিবু পোদ্দার। শিবু আবার থিয়েটারে পার্ট করে। নিকুঞ্জকে ধরে নিয়ে গিয়েছিল একদিন তপন থিয়েটারে আগুনের ফুলকি দেখাতে। দেখবেন কেমন ফার্স্ট ক্লাস মেকআপ নি। হ্যাঁ, যাওয়ার আগে বলেছিল শিবু। নিকুঞ্জ দেখে হাসবে না কাঁদবে ঠিক ধরতে পারেনি। এই মেকআপ, এরা কি ভালো মেকআপ দেখেছে কোনোদিন? তার মেকআপ দেখলে তো এদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। পরক্ষণেই অবশ্যই মনে পড়ল তারাপীঠের অভিজ্ঞতার কথা। তবু তান্ত্রিকদের অলৌকিক ক্ষমতার কথা তো শোনাই যায়, এতে অবাক হওয়ার কিছু নেই। নিকুঞ্জ চালে একটু ভুল হয়ে গিয়েছিল, এই যা। কিন্তু তাই বলে কি আর তার এত সাধের অকুপেশনটি একেবারে বরবাদ করে দিতে হবে? সে হয় না, হতে পারে না। আরো কত কি সাজতে বাকি আছে। যেমন একটা সত্যি করে ষণ্ডা চরিত্র এখনো সাজা হয়নি। এক তান্ত্রিক ছাড়া যা সেজেছে সবই নিরীহ অমায়িক চরিত্র, যাদের দিকে এমনিতেই লোকের দৃষ্টি যায় না, চোখ যাবে অথচ চেনা যাবে না। তেমন একটা চরিত্রের মেকআপ না করলে আর সত্যি করে সাফল্যের পরীক্ষা হবে কি করে? কেমন হবে সেই ষণ্ড চরিত্র? মাথায় কদম ছাঁট চুল, মুখে 4 দিনের দাড়ি, চোখের নিচে একটা ক্ষত চিহ্ন যাকে বলে স্কার, নাকটা একটু ভাঙা, মুষ্টিযোদ্ধার মতো, হাতে উল্কি, গলায় চেন, পরনে বোতাম ছাড়া চেক শার্ট আর বর্মার লুঙ্গি। তারাপীঠের অভিজ্ঞতার পর নিকুঞ্জর আর ছদ্মবেশের ত্রিসীমানায় যাওয়া উচিত ছিল না, কিন্তু শখটা বোধহয় এমনই মজ্জাগত যে কাজের বেলা দেখা গেল সে দ্বিগুণ উৎসাহ নিয়ে বসে গেছে আবার আয়নার সামনে। সকালবেলা চা খেয়েই কাজে লেগে যাওয়ার ফলে সেদিন আর নিকুঞ্জর খবরের কাগজটা দেখা হয়নি। ফলে খিদিরপুরে জোড়া খুনের খবরটা এবং পলাতক আততায়ী ডাকসাইডে গুন্ডা বাঘা মণ্ডলের ছবিটাও দেখা হয়নি। যদি হতো তাহলে অবশ্যই নিকুঞ্জ মেকআপটা অন্যরকম ভাবে করত। বাঘা মণ্ডলের ছবি মাস 6 আগেও একবার বেরিয়েছিল কাগজে, সেটা একটা দুঃসাহসিক ডাকাতির পরে। সেবারেও বাঘা পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছিল। কাগজে ছবি ছাপার উদ্দেশ্য ছিল জনসাধারণকে সতর্ক করা। সেই প্রথমবারের ছবি কি নিকুঞ্জ দেখেছিল? আর সেই চেহারা তার মনের অবচেতনে গাঁথা হয়ে গিয়েছিল? না হলে আজ সে হুবহু বাঘা মণ্ডলের ছদ্মবেশ নেবে কেন? ছবি দেখে থাকলেও বাঘা সংক্রান্ত ঘটনাবলী নিশ্চয়ই নিকুঞ্জর জানা ছিল না। যদি থাকতো তাহলে তাকে এসে টেবিলে বসতে দেখে যেভাবে পরাশর কেবিন খালি হয়ে গেল, সেটা তার মনে কোনো বিস্ময়ের সৃষ্টি করত না। ব্যাপারটা কি? এরা এরকম করছে কেন? ম্যানেজার উঠে কোথায় গেলেন? বয়টা ওই কোণে এরকম ফ্যাকাশে মুখ করে দাঁড়িয়ে টকটক করে কাঁপছে কেন? ম্যানেজার যে পাশের ডাক্তারখানায় গিয়েছেন পুলিশে ফোন করতে, এবং সেই ফোন যে পুলিশ ভ্যানকে চুম্বকের মতো টেনে আনবে নিকুঞ্জের পাড়ায়, সেটা আর নিকুঞ্জ জানবে কি করে? তবে এমনও দেখা যায় যে একজন লোকের চরম সংকটের মুহূর্তে তার উদ্ধার কল্পে ভাগ্য দেবতা পুরো হাতটা না হলেও অন্তত একটা আঙুল তার দিকে বাড়িয়ে দেন। সেই আঙুলই হলো নিকুঞ্জের পাশের চেয়ারে পড়ে থাকা একটি দৈনিক কাগজ। কাগজটা পুরো দেখারও দরকার নেই। যে পাতায় সেটা খোলা রয়েছে তাতেই রয়েছে খনি বাঘা মণ্ডলের ছবি, আর তার সঙ্গে সংক্ষিপ্ত গরম খবর। এই মুখই আজ নিকুঞ্জের আয়নায় তারই চোখের সামনে ক্রমে ফুটে উঠেছে। নিকুঞ্জের হাত পা ঠান্ডা হয়ে গেলেও কাগজটা কাছে টেনে এনে খবরটা একবার চোখ বুলিয়ে নেওয়ার লোভ সে সামলাতে পারল না। আর নেওয়া মাত্র সমস্ত ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। রাস্তায় বেরিয়ে দ্রুত পদে দৌড়লে লোকের দৃষ্টি আকর্ষণ করা হবে, তাই দ্রুত পদে কাঁসারি পাড়া লেনে নিজের বাসায় গিয়ে ঢুকতে সময় লাগলো তার 10 মিনিট। একটা গাড়ির শব্দ সে পেছন থেকে পেয়েছে এবং ঠিকই সন্দেহ করেছে সেটা পুলিশ ভ্যান, কিন্তু সেদিকে দৃকপাত করেনি। আসুক পুলিশ, পুলিশই বোকা বলবে। তারা সিঁড়ি ভেঙে দোতলায় পৌঁছানোর আগেই নিকুঞ্জের ছদ্মবেশ উধাও হয়ে যাবে। নিকুঞ্জ সাহায্য কোনো অপরাধ করেনি, করেছে তো বাঘা মণ্ডল। ঘরে ঢুকে নিকুঞ্জ দরজাটা খিল দিয়ে বন্ধ করে দিল। ওই যা লোডশেডিং। এখন জাপানি জেনারেটর চালাতে হলে তো সময় লাগবে। কুছ পরোয়া নেই, মোমবাতি আছে, কিন্তু আগে জামাটা ছেড়ে ফেলা উচিত। সেই কাজটা অন্ধকারেই হবে।
সোজা হতে সময় নিকুঞ্জ এক নিমেষে লুঙ্গি শার্ট কালো কোট ছেড়ে খাটের উপর ছুঁড়ে ফেলে এক ঝটকায় আলনা থেকে পায়জামাটা নামিয়ে নিয়ে সেটাকে পরে ফেলল। তারপর দেশলাইয়ের আলোয় মোমবাতিটা দেরাজ থেকে বার করে সেটাকে জ্বালিয়ে টেবিলের উপর রাখলো। এখনো পুলিশ ভ্যানের কোনো শব্দ নেই। পুলিশ হয়তো পাড়ায় নেমে খোঁজ নিচ্ছে কোন বাড়িতে ঢুকেছে বাঘা মণ্ডল। এই বাড়ির লোক অন্তত তাকে ঢুকতে দেখেনি। সামনের বা আশেপাশের বাড়ির কথা নিকুঞ্জ জানে না। এই সব চিন্তার মধ্যেই নিকুঞ্জ হাত চালাতে শুরু করলো। প্রথমে নকল গোপ। নকল গোপ? নকল যদি হবে তবে টানলে খোলে না কেন? স্পিরিট গান দিয়ে আটকানো গোপ তো এক টানেই খুলে যায়। তবে মোমবাতিটা মুখের কাছে এনে আয়নার দিকে ঝুঁকতে নিকুঞ্জর রক্ত জল হয়ে গেল। এ গোপ তো নকল বলে মনে হয় না। এ যে তার চামড়া থেকেই গজিয়েছে। আঠার কোনো চিহ্ন তো এ গোপে নেই। এ পরচুলাও তো পরচুলা নয়, এ যে তার নিজেরই চুল। এমনকি 4 দিনের যে গজানো দাড়ি, যে দাড়ি সে একটি একটি করে গালে লাগিয়েছিল, তাতেও তো কৃত্রিমতার কোনো চিহ্ন নেই। আর চোখের তলার ওই ক্ষত চিহ্ন। কোন ক্ষণজন্মা মেকআপ শিল্পীর ক্ষমতা এমন ক্ষত চিহ্ন তৈরি করে রং তুলি আটা আর প্লাস্টিসিনের সাহায্যে? এ তো সেই 19 বছর আগে এন্টালের গাঁজা পার্কে পদ্রু শেখের সঙ্গে হাতাহাতির সময় ছুরির আঘাতের ফল। বাঘা তখন বাঘা হয়নি, তখন সে রাধু মণ্ডল, বয়স 21, সবে গুন্ডামিতে তালিম নিচ্ছে মেঘনাদ রক্ষিতের কাছে। দরজা ভেঙে ঢুকতে হলো পুলিশকে। মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকা বাঘা মণ্ডলের দিকে টর্চ ফেলে দারোগা চাকর নিতাইকে জিজ্ঞেস করলেন, এই লোক কি এ বাড়িতেই থাকে? আগে হ্যাঁ, উনি তো আমার মনিব। কি নামে জানো ওকে? নিকুঞ্জ বাবু বা শাহ বাবু। ভদ্রলোক সাজা হয়েছে। এই, ওকে ধরে বেশ করে ঝাঁকাও তো দেখি। হুঁশ ফিরুক, তারপর বাকি কাজ। ঝাঁকাও। রিভলভার বার করে তাক করে রইলেন দারোগা বেহুশ আততায়ীর দিকে। ঝাঁকানি দিতেই প্রথমে বাঘা মণ্ডলের পর চুলাটা খসে মাটিতে পড়ল। তারপর গোঁপটা, তার প্লাস্টিসিন দিয়ে সযত্নে তৈরি ক্ষত চিহ্ন ও নাকের বাড়তি অংশটা উঠে এলো নেট সমেত। আমাকে ছেড়ে দিন, আমি কিছু জানি না, আমি কিছু করিনি। ততক্ষণে অবশ্যই নিকুঞ্জ সাহার জ্ঞান ফিরেছে। কাপালিকের ধমকানিতে যে কাজ হয়নি, আজ পুলিশের শাসানিতে তা হলো। কি মেকআপ করার শখ হয়েছে? ছদ্মবেশ ধারণ করবেন? এইসব উদ্ভট কাজ আর দ্বিতীয়বার করবেন না। এবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম, পরের বার সোজা লকআপে। যত সব। এই চলো। নিকুঞ্জ এখন বই পড়ে মৃৎশিল্প বা ক্লে মডেলিং শিখছে। গঙ্গা কাছেই, নিতাই সেখান থেকে মাটি এনে দেয়। নিকুঞ্জর ইচ্ছা নিতাই হবে তার প্রথম মডেল।